This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আকাশের মনের মধ্যে এক নতুন ভালোবাসার জন্ম নিয়েছে। মানে ছেলেটা পিছনে কি আসতো, স্কুল গেটে আসতো এরকমই। আমার মেয়ে কি বলছে না, আমি 18 বছরের আগে তো আমরা বিয়ে করবো না, আর না হলে আমি পালিয়ে বিয়ে হবো না, আমার বাড়িতে জানাও তারপর। বাড়িতে কে আছে? কেউ নেই। ও অভিনয় করছে, আমি বলবো ও অভিনয় করছে, ও খায় না। না, কোথাও এখানে কোনোদিন কথা বলেনি। এখানে কথা কোথায় বলবো জানি না তো, আমরা তো বাড়িতে থাকি। আমার কাছে একটাই মেয়ে, তো আমাদের কাছে ওই মেয়েটাই আদরের, আর কেউ নেই আমার। তবু আমি বাবা হয়ে তবু একটু মানে কন্ট্রোল করছি। আমি কি করে স্ত্রীকে কন্ট্রোল করবো, সে তো পাগলের মতন হয়ে গেছে। আমার পড়তে গেছিল, পড়ে এসে তখন বমি করে, তখন আমি জিজ্ঞাসা করি ডাক্তার দেখিলে এসে, তাহলে আমরা তো থানায়ও বলেছি বড়বাবুকে যে হয় আপনারা না পারবে আমাদেরকে ছেড়ে দিন, আমরা দেখে নিচ্ছি। আমরা ওকে ওদের সংসার গোটা একবারে ফাঁসি চাই। মা বাবা জানছে, দিবেনি বলছে, তখন মেয়ের সাথে এই কাজটা করলে ঠিক ছিল। আর প্লাস নিউজ থেকে এসেছিলাম, কলকাতা থেকে এসেছিলাম, আপনার থানায় এসেছিলাম, আপনি শুনুন থানায় নেই। পুলিশ কিচ্ছু করতে পারবে না, পুলিশ নাম সাক্ষী করবে, পুলিশ কিচ্ছু করবে না। আকাশ বিয়ে করতে চেয়েছিল, রাজি হয়নি, সেই জন্য কি এই কাজটা করলো? হ্যাঁ সেই জন্য এই কাজটা করলো, কিন্তু আমার ছেলে কিছু জানতো না। হ্যাঁ ম্যাডাম, বলছি। কোলাঘাট ব্রিজ পেরিয়ে হাইওয়ে ধরে বেশ কিছু দূর যাওয়ার পর নরঘাট ব্রিজ, সেই ব্রিজ পেরিয়ে ডান দিকের রাস্তা সোজা চলে গেছে চৌহাটি। চৌহাটি বাজার থেকে আবার একটু ডান দিকে ঘুরলেই পূর্ব বেরামপুর গ্রাম। এই গ্রামেরই বাসিন্দা তপন ভূঁইয়া, পেশায় ব্যবসায়ী। পরিবার বলতে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং বৃদ্ধা মা। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানা এলাকার পূর্ব বিরামপুর গ্রাম। এই গ্রামেরই বাসিন্দা দুই ভাই, তপন ভূঁইয়া এবং অপু ভূঁইয়া। যদিও তারা সম্পর্কে জ্যেষ্ঠত খুঁড়ত ভাই, একই গ্রামের বাসিন্দা। তপন বাবু স্ত্রী টুম্পা এবং অপু ভূঁইয়া স্ত্রী শ্যামলী। কাছাকাছি বাড়ি তাদের, যদিও দুই ভাইয়ের ব্যবসা আলাদা। তপন বাবু ব্যবসা করেন হার্ডওয়্যারের, আর অপু ভূঁইয়া তার সাইকেলের দোকান রয়েছে এই মেদিনীপুরে। তপন ভূঁইয়ার মেয়ে শ্রাবণী আর অপু ভূঁইয়ার মেয়ে লীলা, তারা জ্যেষ্ঠত খোঁড়ত বোন। স্থানীয় চৌহাটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী তারা দুজনেই। এই পেশায় আমার ওই হার্ডওয়ার্সের দোকান আছে, একটা বিল্ড আছে, এবং ওই গাড়ি আছে টুকটাক গাড়ি। হ্যাঁ গাড়ি একটা এখন এই পর্যন্ত হার্ডওয়ার্স। এই এক ছেলে এক মেয়ে। এর নাম শ্রাবণী ভূঁইয়া, বড়জা হাই স্কুল, এই বছর ট্রেনে উঠেছে। তপন ভূঁইয়ার মেয়ে শ্রাবণী স্থানীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী, আর ছেলে শুভজিৎ পড়ে 8ম শ্রেণীতে। বাড়ির পাশেই পরিবার নিয়ে থাকেন তপন বাবুর খুড়তুতো ভাই অপু ভূঁইয়া। আর পরিবার বলতে তার স্ত্রী, 2 মেয়ে আর 1 ছেলে।
পরিবারের বড় মেয়ে লীলা, সেও শ্রাবণীর সঙ্গেই একই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। দুজনে একসঙ্গে থাকে সব সময়তে। না, বাইরে কোথাও পড়তে যেত না, এই বাড়ির সামনে একটা টিউশন ছিল আর স্কুলের সামনেই টিউশন একটা গেছে। ওটা সকালে যেত এবং বিকেলে স্কুল সারার পরেই একটা টিউশন করে বাড়ি আসতো। না, ওরা একা বন্ধু বান্ধব সবাই মিলে আসতো স্কুল থেকে। ওরা যেত, মানে আমার মেয়ে যেত, আরও 3-4 জন যেত একসঙ্গে। শ্রাবণীদের বাড়ি থেকে মাত্র 300 ফুট হবে, সেখানে রয়েছে আরও একটি বাড়ি, যে বাড়িটি প্রায় 1.5 বছর ধরে কাজ চলছে। সকাল হতেই সেখানে হাজির হয় বাড়ি নির্মাণের কর্মীরা। এদের মধ্যে কেউ কেউ আবার হালকা আলাপচারিতাও সারে শ্রাবণীদের পরিবারের সঙ্গে। আর বয়সে কিশোরী হলে তো কথাই নেই, কথা যেন আর শেষ হয় না। গোপালপুর গ্রামের বাসিন্দা আকাশ সামন্ত 25 বছর বয়সী এক যুবক, রাজমিস্ত্রির কাজ করে। তাদের যাতায়াতের পথটাও শ্রাবণীদের বাড়ির উপর দিয়েই, ফলে সেখানে কাজ করতে গিয়ে মাঝে মধ্যেই শ্রাবণীকে তার নজরে আসে এবং আকাশের ভালো লেগে যায় তাকে। 25 বছরের আকাশ সামন্ত রাজমিস্ত্রির কাজ করার আছিলায় মাঝে মধ্যেই তার নজর থাকে শ্রাবণীদের বাড়ির জানলার দিকে। কখন জানলার কাছে এসে দাঁড়াবে শ্রাবণী, তাহলে এক ঝলক চোখের দেখা দেখবে তাকে। শ্রাবণীকে ভালো লাগে তার। বেলা শেষে কাজ শেষ হয়ে গেলেও শ্রাবণীর অপেক্ষায় থাকে আকাশ। অন্যদিকে শ্রাবণীরও খেয়াল হয়েছে আকাশের দিকে। সে দেখেছে বারবার আকাশ তার দিকে তাকিয়ে থাকে। ছেলেটি আমাদের এই বাড়ির সামনে, ওই বাড়িতে একটা কাজ করতে আসে রাজমিস্ত্রি, ওই যে সামনে বাড়িতে কাজ করতে আসে। এবারে 1.5 বছরের মতো কাজ করছে ওখানে। এবারে ওখান থেকেই মানে জানতে পারি যে তো এইরকম, আমরা কিছু জানতে পারিনি যে ওদের সাথে এরকম কিছু আছে। ছেলেটা আমার মেয়েকে দেখে একদিন কি মেয়েকে বলছিল এরকম এই ব্যাপার, আমি তোমাকে বিয়ে করব, পালিয়ে বিয়ে করবো বলে, যাই হোক আমি তোমাকে ভালোবাসি, এরকম বিয়ে করবো। আমার মেয়ে তখন বললো কি 18 বছর না হলে আমাদের বাড়িতে কোনো কারণে বিয়ে কাউকে দেবে না, আমাদের বাড়িতে এটাই নিয়মে। চোখে চোখে কথা হতো আকাশের সঙ্গে শ্রাবণীর। এক ঝলক দেখেই স্কুলে চলে যাওয়া, আবারও স্কুল থেকে বেরোনোর সময় এক ঝলক আকাশের দিকে তাকিয়ে কিছু সময় চোখ রাখা। ফলে এইখানটা থেকেই মনে হয়েছিল আকাশের শ্রাবণী তাকে ভালোবাসে। আর এখান থেকে আকাশের মনের মধ্যে এক নতুন ভালোবাসার জন্ম নিয়েছে। প্রত্যেকদিন কি মানে যখন এ না বলে কিছু দিন মানে ছেলেটা পিছনে কি আসতো, স্কুল গেটে আসতো, এরকমই দেখা করার চেষ্টা করতো। ও তো স্কুল থেকে বেরোতো না। হয়তো তপনবাবুর বিষয়টির দিক থেকে নজর এড়িয়ে গেছে। সেই ভালোবাসার টানেই হয়তো স্কুলের সামনে গিয়ে হাজির হতো যখন তখন আকাশ। স্কুল শুরুর আগে নিজের সাইকেল নিয়ে স্কুল গেটের বাইরে অপেক্ষায় থাকতো আকাশ। শ্রাবণী যখন স্কুলে ঢোকে তখন দেখতে পায় আকাশকে। কিছু সময়ের জন্য তারা দুজনের চোখের পলক স্থির হয়ে যায়। তারপর ধীর পায়ে স্কুলে প্রবেশ করে শ্রাবণী। আর ওই সরস্বতী পুজোর কার্ড দিতে যেদিন যাবে, শনিবার 18 তারিখ যেটা, ওদিন কি প্রথমে একবার এসেছিল স্কুলের সামনে ছেলেটা, মানে ওরা স্কুলে ঢোকার সময় দেখা হয়েছে। এবারে তখন ওদেরকে কিছু কথা বলার চেষ্টা করেছিল, তখন ওরা কথা বলেনি। আবার ছুটির ঘন্টা পড়ার কিছু মুহূর্ত আগে স্কুল গেটে হাজির হয়ে যায় আকাশ। আবারও চোখে চোখে কথা, সেই সঙ্গে শ্রাবণীকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে থাকে সে। এভাবেই শুরু হতে থাকে তাদের প্রেম পর্ব। মাঝে মধ্যেই শ্রাবণীর সঙ্গে কথা হতো এই পূর্ব বিরামপুর গ্রামেরই বাসিন্দা সঞ্জীব মাইতির সঙ্গে। সঞ্জীবের বয়সও প্রায় 25 বছর। সঞ্জীব বন্ধু আকাশের। শ্রাবণীর সাথে একসাথে কোনো ঘোরাফেরা করেছো? ঘোরাফেরা বলতে ওর দুজন বেশিরভাগ ঘোরাফেরা করতো, আমরা শুধু শ্রাবণী আর নীলা।
আর আমি তো শুধু ওদের সঙ্গে পড়তে যেতাম আর স্কুল যেতাম, আর কিছু আমি জানিনি ওদের ব্যাপারে। তুমি যে স্কুলে যেতে কখনো ওই আকাশকে দেখেছো দাঁড়িয়ে থাকতে? কোনোদিন দেখিনি গো। হয়তো আমি নিজের বোন বলে হয়তো যা কোনোদিন দেখিনি। সম্পর্কে জ্যাঠতো খুড়তো বোন শ্রাবণী আর লীলা সবসময় একসঙ্গেই থাকে তারা দুজনে। স্কুল তো বটেই, তার সঙ্গে ঘুরতেও যেত একসঙ্গে। লীলা বুঝতে পেরেছে শ্রাবণীর সঙ্গে আকাশের প্রেমের কথা, হয়তোবা তারা দুজনে কথাবার্তা বললে লীলাও তখন তাদের পাশে থেকেছে। যদিও সে খুব একটা পছন্দ করত না আকাশকে। কখনো কখনো আকাশ আবার শ্রাবণীর সঙ্গে দেখা করতে গেলে পূর্ব বিরামপুর গ্রামেরই বাসিন্দা সঞ্জীবকে সঙ্গে করে নিয়ে যেত। সঞ্জীবও হালকা চোখে তাকিয়ে দেখত শ্রাবণীকে, আবার কখনো মুচকি হেসে চলে যেত সঞ্জীব। কখনো বাড়ির পাশে রাস্তায় সঞ্জীবের সঙ্গে শ্রাবণীর দেখা হলে সেখানেও কথা হতো দুজনে। সঞ্জীবের সঙ্গে তার কথা হয়, হয়তোবা যখনই আকাশকে তারা দেখে দুজনে আলাদা হয়ে যায়। সেখান থেকেই আকাশের মনে একটা সন্দেহ তৈরি হয়। আপনি কখনো দেখেছেন এই যে ছেলেদের সাথে কথা বলছে? না, আমি দেখিনি। কোনোদিন বকাবকি করতেন? না, আমি আরো ছোটবেলা থেকে কত সুন্দর ভালোবাসতি। তো কোথায় কোনো কি করে ঠিক তো সব জানিনি, আমি দেখিনি। আকাশের কানে পৌঁছে গেছে সঞ্জীবের সঙ্গে কথা হয় শ্রাবণী। তারা মাঝে মধ্যে একান্তে কথা বলে। তাহলে কি শ্রাবণী তাকে ছেড়ে দিতে চাইছে? সে কি আকাশকে ছেড়ে দিয়ে তার বন্ধু সঞ্জীবের সঙ্গেই প্রেমে পড়েছে? নানান ধরনের ভাবনা তখন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। একদিন আকাশ বিয়ের প্রস্তাবও দেয় শ্রাবণীকে, কিন্তু শ্রাবণী নাকচ করে দেয়। শ্রাবণীকে জানায় সে বিয়ে করবে, কিন্তু শ্রাবণী কোথায় যেন নিজেকে থামিয়ে দেয়। ও হয়তো এরকমই হতে পারে, মেয়েকে দেখে হয়তো পছন্দ হয়েছে, বিয়ের কথা বলছে এরকমই। তখন আমার মেয়ে কি বলছে না, আমি 18 বছরের আগে তো আমরা বিয়ে করবো না, আর না হলে আমি পালিয়ে বিয়ে হবো না, আমার বাড়িতে জানাও তারপরে বিয়ে হয়। তখন বিয়ে হবে নি, এখন বলছে পড়বে বলে আমি কলেজ যাব, আমি যত দূর পড়বো তুমি পড়াইবে তো? আমি হ্যাঁ, কলেজ যত দূর পড়বি পড়, আমি সব খরচ দেবো। আমি বলি যত মামা আছে, মামা না মামি টামি সবাই, দাদু সবাই তোকে খরচ দিবে, কলেজ অবধি পড়বো, আমি কলেজ যাব, আমি বিয়ে করবো নি এখন। তুমি স্কুটি কিনে দেবো তো? আমি হ্যাঁ, মাধ্যমিক দিয়ে স্কুটি কিনে দেবো, তুই কলেজ যাবি, করে ভর্তি করবো তো? আমি হ্যাঁ ভর্তি করবো, এইসব বলতো। সহজে শ্রাবণীকে সে ছেড়ে দেবে না। মনে মনে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে থাকে আকাশ। শ্রাবণী ভালোবাসে তার বন্ধু সঞ্জীবকে, তাই মনে মনে ক্ষিপ্ত হয় সে। এর একটা বিয়ের যেমন প্রয়োজন রয়েছে, তেমনই ভাবে এমন একটা ঘটনা ঘটাতে হবে যাতে সঞ্জীব কিংবা শ্রাবণী কেউ যেন আর বেঁচে না থাকে। গত 18ই জানুয়ারি সকাল বেলায় শ্রাবণী যখন স্কুলে ঢোকে, তার নজরে এসেছিল আকাশ স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। এরপর আমন্ত্রণ পত্র নিয়ে শ্রাবণী আর লীলা স্কুলের বাইরে বেরিয়ে আসে। তখনও দেখে আকাশ একটি ঠান্ডা পানীয়র বোতল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরপর তাদের পথ আটকায় আকাশ, তাদেরকে ঠান্ডা পানীয় খেতে দেয়। খেতে চায়নি শ্রাবণী কিংবা লীলা। এরপর আকাশ বলেছিল, এই দেখো আমি খাচ্ছি বলে নিজের মুখে খানিকটা ঢেলে নেয়। আবারও বোতল বাড়িয়ে দেয় শ্রাবণীর দিকে। বেশ কিছুটা খেয়ে নেয় শ্রাবণী, খায় লীলাও। এরপর সেই বোতলের ঠান্ডা পানীয় আকাশ খাওয়ায় তার বন্ধু সঞ্জীবকেও। গত 21শে জানুয়ারি হঠাৎই বমি হতে শুরু করে শ্রাবণীর। শুধু শ্রাবণীর একা নয়, একই রোগে আক্রান্ত হয় লীলাও। এরপর তার পরিবার গ্রামের ডাক্তার ডেকে নিয়ে আসে। ভেবেছিল গ্যাসের কিছু সমস্যা হয়েছে, সাময়িক ওষুধ দিয়েছিল ডাক্তার। কিন্তু যত দিন বাড়তে থাকে তত আরো অসুস্থ হয়ে পড়তে থাকে
শ্রাবণী আর লীলা। মঙ্গলবার দিন সকাল থেকে ওর রক্ত বমি মুখ দিয়ে বেরোয়। রক্ত বমি বেরোনোর ক্ষেত্রে আবার ডাক্তারবাবুকে ডাকি, ডাক্তারবাবু দেখে এসে বলে ওর গলার কোনো একটা প্রবলেম আছে, তুমি গলার ডাক্তার দেখা। আমি তখন নিয়ে যাই তমলুক নিয়ে গিয়ে যখন হাসপাতালে গলার ডাক্তার আছে আউটডোরে, দেখাতে নিয়ে যাই। আউটডোরে দেখাতে নিয়ে গিয়ে আউটডোর থেকে বললো আপনি এমার্জেন্সিতে নিয়ে যান। এমার্জেন্সি যখন ডাক্তারবাবুকে দেখাতে গেলাম বলছে এনারা ঘাস মারা বিষ খেয়েছে। ডাক্তারবাবু ওদেরকে জিজ্ঞাসা করলো, এই তোরা কী খেয়ে এসছিস বলতো, তোরা কি ঘাস মারা বিষ খেয়ে এসছিস? তোদের তো জি বলছে, ওরা ঘাস মারা কি বিষ নয়। তো স্কুল গিয়েছিলাম, ওই আকাশ সামন্ত ও থামস আপ খাইয়েছিল। তখন ডাক্তারবাবু যখন রক্ত আরও নিয়ে যখন চেক আপ করলো, বলছে থামস আপের সাথে ঘাস মারা বিষ খাইয়েছে। ঠান্ডা পানীয়ের সঙ্গে চাষের জমিতে জন্মানো ঘাস মারার কীটনাশক খাইয়ে দিয়েছিল আকাশ, কারণ আকাশ বুঝেছিল সে আর কখনোই শ্রাবণীকে পাবে না। আর লীলা যেহেতু শ্রাবণীর সঙ্গে থাকতো, তাই তাকেও ছাড়েনি আকাশ, কারণ আকাশ বুঝেছিল তার কাছ থেকে শ্রাবণী চলে যাওয়ার পেছনে লীলাই দায়ী। শুধু শ্রাবণী কিংবা লীলা নয়, আকাশ কীটনাশক খাইয়েছিল সঞ্জীবকেও। হ্যাঁ, ওই তিনজন খেয়েছিল বলতে ছেলেটা খাইয়েছে জোর করে, একে খাইয়েছে। তারপরে ওই যে নীলা ছিল বলছে তোর তো দিদি খেয়েছে, তুই তো বোনাস খাবি না কেন, তুই খা। তো তখন সেও খেয়েছে। তারপরে আরও একটা ছেলেকে ওর ওই বোতলটা আবার একটা আমাদেরকে এই বাড়ির দিকে, মানে বাড়ির দিকে আসতে একটা ছেলেকে, আমাদের গ্রামের একটা ছেলেকে আবার খাইয়েছে, অল্প একটু ছিল। সেও এখন তার গলা টলা ফুলে গেছে বলছে, এরকম সেও এখন ডেঞ্জারাস অবস্থায় আছে। ওর একটা সন্দেহ হচ্ছিল যে ওই মেয়ের সাথে একটা ওর সম্পর্ক তৈরি হতে পারে, এরকম একটা ধারণা থেকে। সেটার নাম কি? ওর নাম হচ্ছে সঞ্জীব মাইতি। রবিবার সরস্বতী পুজো সমস্ত স্কুলে ছাত্রছাত্রীরা মেতে উঠেছে বাগদেবীর আরাধনায়। সেদিন দুপুরে খবর আসে তমলুক হাসপাতালে মৃত্যু হয়েছে শ্রাবণী। গত 2 ফেব্রুয়ারি ছিল সরস্বতী পুজো, ওই দিনকেই মৃত্যু হয় শ্রাবণীর। কেউ তো একটু চাপা মেয়ে বাবের মেয়ে ছিল, কিছুই বলেনি আইসা। না, কিছুই বলেনি। না, কোথাও এখানে কোনোদিন কথা বলেনি। এখানে জানি না তো, আমরা তো বাড়িতে থাকি। ও মেয়েটা প্রচণ্ড নিরীহ ছিল ঘরের মধ্যে। আজ যে মেয়েটা কি করতে কি হয়েছে ওটা বলতে পারিস, আমায় কিছুই বলেনি। ছেলেটাকে আমি চিনি না আজ পর্যন্ত, এই যেখানে যে এতদিন কাজকর্ম করছে আমি চিনি। মেয়ে ভালো, খুব একদম। তারপর সবার কাছে একটাই মেয়ে, তো আমাদের কাছে ওই মেয়েটাই আদরের, আর কেউ নেই আমার কাছে। এই লাতি আর মেয়ে সব আদরে ছিল ওই মেয়েটা। মুখ কতনি ঝগড়া কোনোদিন করেনি, শুধু মুখে খাবার জন্য একটু বায়না করতো, চিকেন খাবো, বিস্কুট খাবো, এটা খাবো, সেটা খাবো, শুধু বায়না করতো। আমাকে বায়না করতেন, মামানকে সাথে বায়না করতেন, সব মামিনীর কাছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে তখনও মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে লীলা। এরপর 4 ফেব্রুয়ারি মৃত্যু হয় তারও। আজকে ছেলে আজকে ভালো হয়ে আজকে আছে, আজকে আমার মেয়েকে আমি হারিয়ে দিয়েছি। আজকে আমার কত কষ্ট হচ্ছে আমি জানি। আজকে আমার না ভালো মেয়ে মারা গেল বিনা কারণে। আমার 2 মেয়ে 1 ছেলে, বড় মেয়েটা মারা গেল। আর আমার মানে স্ত্রীর এমন অবস্থা, কালকে কি বলবো, আবার ডাক্তারকে ডেকে এনে চিকিৎসা করাতে হচ্ছে। কিছু খায়নি, কিছু না, সব সময় কাঁদতিছে। তবু আমি বাবা হয়ে তবু একটু মানে কন্ট্রোল করছি। আমি কি করে স্ত্রীকে কন্ট্রোল করবো, সে তো পাগলের মতন হয়ে গেছে। আপনি কবে জেনেছেন? কি জেনেছেন? ওই শনিবার দিন আমি জেনেছি। কি জানলেন? স্কুল সকালে পড়তে গেছিলো, এসে আবার স্কুলে এসে করে আবার পড়তে গেছিলো, পড়ে এসে যখন বমি করে তখন আমি জিজ্ঞাসা করে আমার কিছু হয়নি, অ্যাসিড হয়েছে। কই দিন ডাক্তার কাছে লেগে গেছিলাম, সেটি ডাক্তার দেখিয়ে লেগেছে। তাহলে সঞ্জীবের চিকিৎসা এখনো চলছে। আর আকাশ 18 জানুয়ারি বাড়িতে পৌঁছে সে তার ঠাকুমাকে বলেছিল সে ঠান্ডা পানীয়ের সঙ্গে ঘাস মারার কীটনাশক খেয়েছে।
আকাশকে তৎক্ষণাৎ ভর্তি করা হয়েছিল তমলুক হাসপাতালে। কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে চলে আসে সে। তাহলে ডাক্তার যদি বলে যে 1 চামচ খেলে ওই যে বিষটা মরে যাবে, তাহলে ডাক্তার যদি কই 1 চামচ খেলে মরবে, তাহলে ও যদি খেয়েছে ও মরেনি, বেঁচে আছে ফেরত কেন? তাহলে আমাদের মেয়ে মরে এলো কেন 1 চামচ খেয়ে? ওর প্রতিবাদ আমরা সবাই চাই। আমরা যেমন ওই বিষয়ে কান্দিনি আমাদের মেয়েকে হারি, ওর মা ঠাকমা যেন কান্দে। ও খায়নি, তাহলে খেতে যদি বেঁচে আছে কেন আমি কইতে চাই। ও অভিনয় করছে, আমি বলবো ও অভিনয় করছে, ও খায়নি। বিষ যদি খেতে ও বেঁচে আছে কি করিয়া? ও অভিনয় করছে, এখন বিষ খায়নি। যদি বিষ যদি খেয়েছে তাহলে এখন কি করে চলছে, সব কিছুই আছে। একটু খেলেও তো কিছু তো একটা তো রিপোর্ট তো পাবো, কিছু রিপোর্ট পাচ্ছি না, কিছু হয়নি। আকাশের বাড়ি পূর্ব বেরামপুর গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে কুসুমপুর গ্রামে। গোপালপুর মোড় থেকে পায়ে হাঁটা পথ কুসুমপুর। কংক্রিটের রাস্তা এঁকে বেঁকে চলে গেছে গ্রামের ভেতর। ক্রাইমিয়াডের রিপোর্টার পৌঁছে গিয়েছিল সেই গ্রামে। একেবারে হাজির আকাশ সামন্তের বাড়িতে। কিন্তু কারোর দেখা পাওয়া যাবে কি? বাড়িতে কে আছে? কেউ নেই। যার বিরুদ্ধে দুর্নীতি ছাত্রকে খুনের অভিযোগ রয়েছে, সেই আকাশ সামন্তর বাড়িতে এসেছিলাম। কুশলপুর গ্রামে আকাশের বাড়ি। আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু আকাশের পরিবার, তার মা বাবা কেউ নেই বাড়িতে। তাহলে ওনাদের আমার একটাই চাইছি আমি, যে ওই ছেলেরও ফাঁসি হোক এবং ওর বাড়ির যে ঠাকুমা আর বাবা মা সবাই যেন মানে যেন কঠোর শাস্তি পাক। কেন চাইছি, ওরা জানা সত্ত্বেও কেন আমাদেরকে জানালো না? যদি জানালে তাহলে আমার মেয়েটাকে আশা করি ফিরে পেতাম। কেন ওনার ছেলেকেও ফিরে পেয়েছে, তাহলে আমিও ফিরে পেতাম। তাহলে নির্দোষ ভাই বলে বোন হিসাবে কেন খাইয়ে দিল? আমরা ওকে ওদের সংসার গোটা একবারে ফাঁসি চাই। পুলিশ কিন্তু কেন টেপ লাইনে, আমরা চাই ওর ফাঁসি। ওর আমরা ফাঁসি চাই, ওর বাড়ির সবাই যেন ফাঁসি হয় আমার চাই। আমার কতদিন যেহেতু আকাশ বিয়ে করতে চেয়েছিল, রাজি হয়নি, সেই জন্য কি এই কাজটা করলো? হ্যাঁ, সেই জন্য এই কাজটা করলো। কিন্তু আমার ছেলে কিছু জানতো না। সে কিন্তু ভালোবাসা করছিল, বিয়ে করতে না চাইতেনও এরকমই করেছে। কিন্তু আমার ছেলে তো কিছু এর মেয়ে কিছু জানতো না। ও বাচ্চার ফাঁসি চাই। ওর নেই ফাঁসি হলে ওরকমই হতেই রইবে। পুলিশ কিচ্ছু করতে পারবে না। পুলিশ নাম সাক্ষী করবে, পুলিশ কিচ্ছু করবে না। আর পুলিশকে বলতে হবে যে তোমরা না শাস্তি দিতে পারো, আমাদের কাঁদছি যেমন ওর মা যেন কাঁদে, ওরকমই ওকেও শূন্য করো। মোট আমরা ওর মুখ দেখতে আর চাইনি। 18 লিটার জলে হয়েছে 10 মিলিগ্রাম না, হ্যাঁ 10 মিলিগ্রাম মতো দিয়ে স্প্রে করলে ঘাস আর না থাকবে না। 18 লিটার জলে 10 মিলিগ্রাম, এত টেম্পার? কিন্তু এই মোমেন্টে এখন যেটা আমাদের ক্ষতি হয়ে গেছে, ওই ছেলের তো এই মোমেন্টে ফাঁসি হওয়া উচিত। আমরা তো থানায়ও বলেছি বড়বাবুকে যে হয় আপনারা না পারবে আমাদেরকে ছেড়ে দিন, আমরা দেখে নিচ্ছি। স্যার যেটুকু জিজ্ঞাসা করেছে সেটুকুর উত্তর বলিস, বাড়তি কথা নয়। আর বিষটা মেশালি কিভাবে? হ্যাঁ ম্যাডাম, বলছি। আমি কোল্ড ড্রিঙ্কসের বোতলে বিষ মিশিয়ে নীলা ও শ্রাবণীকে খাইয়েছি। আমি শ্রাবণীকে ভালোবাসি, কারো হতে দেবো না, তাই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। ঘাস মারে চাষিরা চাষের জন্য মাঠে নিয়ে গিয়ে স্প্রে করে ড্রাম ঝুলি করে। এটা ঘাস দিয়ে জল দিয়ে দিলে মারা যায়, ঘাস মারা যায়। চাষ করতে সুবিধা হবে। আকাশের ফাঁসির মৃত্যু কামনা করছেন শ্রাবণী আর লীলার পরিবার।